সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী 24শে মে ভারত সফরে যাচ্ছেন, এমন খবর আমরা গত 10ই মের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তবে নতুন এবং সবচেয়ে চমকপ্রদ খবর হলো, দিল্লি সফর শেষে মার্কো রুবিও একদিনের ঝটিকা সফরে কলকাতাও যেতে পারেন। যদি তিনি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সফরে যান, তবে সেটি হবে হিলারি ক্লিন্টনের পর দীর্ঘ 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর। ঘটনা কিন্তু এখানেই শেষ নাই। গত 12ই মে বেশ নাটকীয়ভাবে এবং প্রথা ভেঙে গুয়াহাটিতে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। এ নিয়ে ভারতের কূটনৈতিক পাড়ায় এখন তুমুল শোরগোল আর চুল চেরা বিশ্লেষণ চলছে। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের কাছে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? অথচ 2012 সালের সফরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। মমতা ব্যানার্জির সাথে তিস্তা চুক্তি নিয়ে মধ্যস্থতার চেষ্টাও করেছিলেন। তাহলে মার্কো রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় কেন পা রাখছেন না? তবে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে, নাকি 2026-এর নির্বাচনের পর গঠিত ঢাকার নতুন সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও সামরিক সুবিধা নিশ্চিত করে ফেলেছে ট্রাম্প প্রশাসন, যার কারণে আলাদা করে ঢাকা আসার আর প্রয়োজন দেখছে না রুবিও? নাকি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশের চাইতেও ভারতের এই সীমান্ত রাজ্যগুলোকে এখন বেশি ট্রাস্ট করছে ট্রাম্পের পররাষ্ট্র দপ্তর? নাকি বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি করতে পারলে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোই এখন ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে বড় কনসার্ন হয়ে গেছে? প্রশ্ন উঠছে, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের আসল ছকটাই বাকি। দীর্ঘ 14 বছর পর মার্কিন কূটনীতির এই আকস্মিক ইউটার্ন এবং সীমান্ত রাজ্যগুলোর দিকে ট্রাম্প প্রশাসনের এই বিশেষ নজরদারির পেছনের আসল রহস্য কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট হিসেবে মার্কো রুবিওকে বলা চলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ক্যাবিনেট মন্ত্রী। ক্ষমতার প্রোটোকলে চতুর্থ স্থানে থাকলেও মার্কিন বিশ্ব রাজনীতি ও কূটনীতির কারণে তার পদটি অত্যন্ত প্রভাবশালী। মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে চীনকে প্রতিহত করা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট সামলানোর পুরো চাবিকাঠি মার্কো রুবিওর হাতে। ট্রাম্পের প্রশাসনে তার কথার ওজন অনেক বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই মার্কো রুবিও আগামী 24 থেকে 26 মে ভারত সফরে যাবেন। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দিবেন। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে গঠিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবহে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য এই সম্মেলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। কূটনীতিকদের মতে, রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরেই নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দৈনিক আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি সফরের ফাঁকেও রুবিও একবার কলকাতা ছুঁয়ে যাবেন বলে মার্কিন সূত্র দাবি করছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা মার্কো রুবিওর এই সফরকে প্রতীকী অর্থে রামের বনবাস থেকে ফেরার সাথে তুলনা করেছেন। দৈনিকটির খবরে বলা হয়েছে, মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপন্থী সরকার গঠিত হয়েছে। আর এরই মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে এই রাজ্যের গুরুত্বের প্রশ্নে রামচন্দ্রের বনবাসের মেয়াদ সংক্রান্ত হিসাব প্রাসঙ্গিক হয়ে উঠছে। 14 বছর বনবাসে ছিলেন রাম, তারপরে অযোধ্যায় ফিরেছিলেন। পশ্চিমবঙ্গের ঠিক 14 বছর পরে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথির আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষবার কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফরে গিয়েছিলেন 2012 সালের মে মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন ছিল বছর 3। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছিলেন।
আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হিলারির সেই কলকাতা সফরের পর থেকে আর কোনো শীর্ষ মার্কিন কর্তাকে পশ্চিমবঙ্গ সফরে যেতে দেখা যায়নি। গত 14 বছরে বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রথম ও তৃতীয় বিশ্বের প্রায় সব রাষ্ট্রের শীর্ষ নেতাদেরই বারবার ভারত সফরে আসতে দেখা গিয়েছে, কাউকে একবার কাউকে একাধিকবার। এই সময়ের মধ্যে ভারতে কখনো G20 শীর্ষ সম্মেলন হয়েছে, কখনো ব্রিক্স শীর্ষ বৈঠক হয়েছে, কোনো কর্মসূচি দিল্লিতে হয়েছে, কোনোটি আহমেদাবাদে, কোনোটি মুম্বাইয়ে, এমনকি কোনোটি তামিলনাড়ুর মহাবলীপুরমেও হয়েছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ বাদ থেকে গিয়েছে। তাও ভারতীয় গণমাধ্যমের কাছে বিষয় হলো মার্কো রুবিও কেন হঠাৎ করে কলকাতায় যাচ্ছেন। দর্শক, 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়েই কলকাতা গিয়েছিলেন। 2012 সালের 4 মে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং 6 মে বাংলাদেশ সফর শেষে কলকাতা যান। সে সময় প্রকাশিত বিবিসি বাংলার খবর থেকে জানা যাচ্ছে, ওই সফরে ঢাকায় এসে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রামীণ ব্যাংকের পক্ষে ওকালতিও করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কর্মকাণ্ড যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে সেটা নিশ্চিত করা জরুরি। যার অর্থ হলো হিলারি সেবারের ঢাকা সফরের মূল লক্ষ্য হয়েছিল ডক্টর ইউনূসকে সাহায্য করা, আর তার কলকাতা সফরের মূল কেন্দ্রবিন্দু দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 14 বছর পর 2026 সালের মে মাসে এসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন আবার কলকাতায় আসার ছক কষছেন, তখন সমীকরণটি সম্পূর্ণ উল্টে গেছে। রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় পা রাখছেন না। তাহলে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব একেবারেই কমে গেছে? আসল সত্য হলো, ট্রাম্প প্রশাসনের কাছে ট্রানজিশনাল ডিপ্লোম্যাসি বা ব্যবসায়িক কূটনীতির কারণে ঢাকার সাথে আমেরিকার লেনদেন অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে যখন নতুন সরকার গঠিত হলো, ওয়াশিংটন কালক্ষেপণ না করেই ঢাকার কাছ থেকে তাদের সব কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে। গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত চুক্তি ART স্বাক্ষরিত হয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের সামরিক আবদার আকসা বা লজিস্টিক সাপোর্ট চুক্তির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ঢাকা। ফলে কট্টর চীন বিরোধী মার্কো রুবিও এই মুহূর্তে ঢাকাকে আলাদা করে তুষ্ট করার কোনো ডিপ্লোম্যাটিক প্রয়োজন দেখছেন না, বরং তার পুরো মনোযোগ এখন ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে। তাহলে আসামে কি এমন ঘটলো যে ট্রাম্পের পরম বন্ধু এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে প্রথা ভেঙে গুয়াহাটিতে ছুটে যেতে হলো? এর পিছনে রয়েছে বৈশ্বিক রাজনীতির অন্যতম মাস্টার স্ট্রোক, যাকে বলা হচ্ছে সিলিকন ডিপ্লোম্যাসি। আসামের জাগিরোডে টাটা গ্রুপের নেতৃত্বে ভারতের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর বা চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হচ্ছে। বর্তমান প্রযুক্তির বিশ্বে এই সেমিকন্ডাক্টর চিপ হলো নতুন খনিজ তেল, আর এই খাতে আমেরিকার রয়েছে $1 বিলিয়ন বাণিজ্যিক ও প্রযুক্তিগত বিনিয়োগের প্রস্তাব। কিন্তু এর একটা ভূ রাজনৈতিক দিকও আছে। আসামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এর এক পাশে চীন সীমান্ত, অন্য পাশে বাংলাদেশ ও মিয়ানমার। হিমন্ত বিশ্ব শর্মা শুধু আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি উত্তর পূর্ব ভারতের বিজেপির প্রধান চাবিকাঠি। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে চীনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই সেমিকন্ডাক্টর হাবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর পূর্ব ভারতের করিডোরগুলোতে মার্কিন নজরদারি বাড়াতে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন শক্তিশালী আঞ্চলিক নেতার সাথে সরাসরি সংযোগ রাখা কতটা জরুরি। তাহলে প্রশ্ন উঠতে পারে, রুবিও কেন এখন কলকাতায় আসছেন? মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় $20 বিলিয়ন বিনিয়োগের কথা চলছে, তার একটি বড় অংশ এই নতুন পশ্চিমবঙ্গে আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের অন্যতম মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব ঠেকানো। কোয়াডের সদস্য দেশগুলো ঠিক তাই চায়। মার্কো রুবিও মার্কিন রাজনীতিতে একজন চরম চীন বিরোধী হিসেবে পরিচিত। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্যই হলো এই অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রুখে দেওয়া।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা কিংবা বঙ্গোপসাগরে চীনের যে নৌ তৎপরতা তা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গকে সরাসরি স্পর্শ করে। মার্কিন রণতরী বা সামরিক কৌশল যদি এই অঞ্চলে কাজ করতে হয়, তবে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর লজিস্টিক সাপোর্ট এবং পলিটিক্যাল স্থিতিশীলতা আমেরিকার জন্য সবচেয়ে বড় কনসার্ন বা উদ্বেগের কারণ। আমেরিকার লক্ষ্য হলো বাংলাদেশকে এককভাবে প্রভাবিত করার চেয়ে ভারতের সীমান্ত রাজ্যগুলোকে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বলয়ে বেঁধে ফেললে চীনের উপর চাপ সৃষ্টি করা অনেক বেশি সহজ হবে। কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে শুরু হওয়া দর কষাকষির পর বর্তমান সরকারের আমলে মার্কিন প্রশাসন এরই মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আকসা চুক্তিটি সই হওয়ার পথেই রয়েছে। এটি সই হলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দর ও বিমান বন্দরগুলো ব্যবহার করার আইনি অধিকার পেয়ে যাবে। রক্ষণাবেক্ষণ, রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্টের নাম করে মার্কিন যুদ্ধ জাহাজগুলো তখন নিয়মিত অবস্থান করবে বঙ্গোপসাগরে। শুধু তাই নয়, এর পাশাপাশি জেসমিয়া চুক্তিটি স্বাক্ষরিত হলে এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও ঢাকা সরাসরি ক্লাসিফাইড সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারবে, যার ফলে পুরো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক রুটগুলোর উপর মার্কিন সার্ভেলেন্স বা নজরদারি ব্যবস্থা বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ট্রাম্প যে চিঠি দিয়েছিলেন সেখানেও এই সামরিক চুক্তির কথা বলা ছিল। যদিও আকসা এবং জেসমিয়া চুক্তি দুটি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার সেটি না করে দিয়েছিল। উল্টো শেখ হাসিনা বারবার অভিযোগ করেছিলেন আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় এবং তিনি তাতে রাজি না হওয়াতেই নাকি তাকে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার সাথে সম্পর্ককে অলরেডি একটি সুনির্দিষ্ট চুক্তির ফ্রেমে বেঁধে ফেলেছে, কিন্তু চীনকে ঠেকাতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যা করতে চায় সেটি শতভাগ সফল করতে হলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোকে তাদের ভীষণ দরকার। আর এই সব রাজ্যেই এখন ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। ট্রাম্পের বর্তমান পররাষ্ট্র দপ্তর এখন মনোযোগ দিচ্ছে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে, যেখানে একদিকে রয়েছে বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাণিজ্য আর অন্যদিকে রয়েছে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার ভূ রাজনৈতিক ছক। ফলে মার্কো রুবিওর এই সম্ভাব্য কলকাতা সফর এবং আসামে মার্কিন দূতের উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই নতুন মেরুকরণে বাংলাদেশ এবং ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর ভবিষ্যৎ সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে তার চেয়ে বড় কথা, ভারত এখন বাংলাদেশ ইস্যুতে মার্কিনীদের কি শর্ত বা রিকোয়েস্ট জুড়ে দেয় সেটি হয়ে উঠবে বাংলাদেশের জন্য ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই চুক্তি শব্দটাতে আমাদের মোটামুটি কান ঝালাপালা। ইউনূস সরকার ইতিমধ্যে দেশের স্বার্থ বিরোধী দেশ বিক্রির চুক্তি করে গেছে। তথাকথিত নির্বাচনের মাত্র 3 দিন আগে তারেক রহমান সরকার এসে সেই চুক্তির ধারাবাহিকতা বজায় রাখছে, ধারাবাহিকতার অংশ হিসেবে একের পর এক চুক্তি করছে। আপনারা জানেন যে বোয়িং চুক্তি করেছে প্রায় 45,000 কোটি টাকার। গতকালকেও একটা চুক্তি বা MOU ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়েছে। গতকালকের চুক্তিটা আমাদের কি বঙ্গোপসাগর বিক্রি হয়ে গেল এমন প্রশ্ন আসছে। আপনারা ইতিমধ্যেই গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন এই বিষয়টা নিয়ে রিপোর্ট দেখছেন। এই মুহূর্তে আমার চোখে পড়লো উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজেও বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির একটি স্টোরি করেছেন বিষয়টি নিয়ে। আমরা এগুলো একটু এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব যে আমরা আসলে এই চুক্তি করে দেশ বিক্রি, আমরা আত্মঘাতী বিমান কিনে আনছি, আবার আমাদের সমুদ্র সীমাও কি বিদেশিদের কাছে বিক্রি করে দিলাম কিনা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে। আমরা সেটি একটু এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা আশা করব শেষ পর্যন্ত থাকবেন।
গতকাল 14ই মে ওয়াশিংটনে যা ঘটে গেল তা কি আমরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত বলবো, নাকি এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক শৃঙ্খল? মাত্র 2 দিনে বদলে গেল বাংলাদেশের জ্বালানি খাতের দৃশ্যপট। মার্কিন 2 কোম্পানি শেভরন এবং এক্সিলারেট এনার্জির হাতে কার্যত চলে গেল বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। শুধু তাই নয়, এর আড়ালে বঙ্গোপসাগর আর সামুদ্রিক সীমার নিয়ন্ত্রণ নিয়ে দানা বাঁধছে গভীর রহস্য। কি আছে সেই বিতর্কিত MOUতে? কেন জ্বালানি ও আইন মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে সই করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান? ঘটনার সূত্রপাত 12 এবং 13 মে 2026 ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি বৈঠক করেন। প্রথম বৈঠকটি ছিল শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসার সাথে, আর দ্বিতীয়টি এক্সিলারেট এনার্জির CEO স্টিফেন কোবোসের সাথে। আপনারা কি জানেন শেভরন বর্তমানে বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 60% নিয়ন্ত্রণ করে। পেট্রোবাংলার সাথে উৎপাদন অংশীদারত্ব চুক্তির মাধ্যমে তারা সিলেটের বিবিয়ানা এবং ভোলার শাহবাজপুরের মতো দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনা করছে। অন্যদিকে এক্সিলারেট এনার্জি এখন বাংলাদেশের LNG বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একমাত্র ভার্চুয়াল সরবরাহকারী। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন স্পষ্ট করেছেন, মার্কিন উদ্ভাবন ব্যবহার করে অফশোর LNG টার্মিনাল এবং পাইপলাইনের মাধ্যমে তারাই মেটাবে বাংলাদেশের ভবিষ্যৎ চাহিদা। অর্থাৎ গ্যাসের চাবিকাঠি এখন পুরোপুরি 2 মার্কিন জায়ান্টের হাতে। ঠিক এর পর দিনই অর্থাৎ 14ই মে ওয়াশিংটনে মার্কিন জ্বালানি দপ্তরে একটি কৌশলগত জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। কিন্তু এখানেই বড় প্রশ্ন। নির্ভরযোগ্য সূত্র বলছে, এই বিশাল গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরের আগে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের কোনো ভেটিং বা আইনি যাচাই বাছাই করা হয়নি। এমনকি পেট্রোবাংলার কর্মকর্তারাও এই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অন্ধকারে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কেন এত তড়িঘড়ি করে এই কাজ করলেন? কার নির্দেশে এই গোপনীয়তা? আপনি খেয়াল করে দেখবেন, এই যে যত চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বোয়িং ক্রয় চুক্তি থেকে শুরু করে এই গতকালকের MOU, সব কিছুর পেছনে এই খলিলুর রহমান, এই রহস্য মানব খলিলুর রহমান, যিনি ইউনূস সরকারের অংশ ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। ইউনূস সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকারে এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। শুধু তাই নয়, এই যে আজকে যে ক্ষমতাসীন বিএনপি এই খলিলুর রহমানের অপসারণ চেয়েছিল, আপনারা জানেন এগুলো পুরনো কথা। অথচ আজকে খলিলুর রহমান সব কিছুর নাটের গুরু হয়ে উঠছে। গত সপ্তাহে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্সের ঢাকা সফরের সময়ও কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা হয়েছিল। বলা হয়েছিল এই চুক্তিতে বিনিয়োগ বাধা দূর হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কিন্তু বাস্তবে কি আমরা স্বয়ংসম্পূর্ণতা হারাচ্ছি? বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা গত 21 মাসে কার্যত ভেঙে পড়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আমাদের বহুমাত্রিক জ্বালানি ব্যবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে একপাক্ষিক এবং মার্কিন নির্ভর। কিন্তু এটা কি একদিনে হয়েছে? ইতিহাস বলছে সেই 80-র দশক থেকেই মার্কিন তেল কোম্পানিগুলো বাংলাদেশের জ্বালানি খাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। আপনাদের মনে থাকবার কথা, 90-এর দশকে সিমিটার, অক্সিডেন্টাল বা ইউনিকোলের মতো কোম্পানিগুলো, এই যে কোম্পানিগুলোর নাম বললাম, এই কোম্পানিগুলো আপনারা যারা একটু বয়সী তারা এই কোম্পানিগুলোর নাম অবশ্যই মনে করতে পারেন। এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রপ্তানির জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিল। এমনকি সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজে বাংলাদেশ সফর করে বাংলাদেশে এসে লবি করবার চেষ্টা করেছিলেন এবং সেখানেও কিন্তু
ইউনূস ছিলেন এবং সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা সেই সময়ও নতি স্বীকার করেননি এই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে। তবে 2006 সালে এসে পরিস্থিতি ভিন্ন রূপ লাভ করে এবং 2006 সালে কারা ক্ষমতায় ছিল? বিএনপি। এখন বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হচ্ছে বা চুক্তি হলো, বাংলাদেশের জন্য এটা নাকি একটা বড় স্বস্তি। এর ফলে নাকি সস্তায় মার্কিন এলএনজি এবং এলপিজি পাওয়া যাবে, কিন্তু বিনিময়ে আমরা কি দিচ্ছি? এবার আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। তথাকথিত এই আধুনিকীকরণ আর সক্ষমতা বৃদ্ধির আড়ালে আসল লক্ষ্য কি? বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমা। চুক্তির শর্ত অনুযায়ী বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এমনকি ভূতাত্ত্বিক জরিপেও মার্কিন কোম্পানিগুলো পেট্রো বাংলার সাথে যৌথভাবে কাজ করবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি এ ব্যাপারে, যে আমেরিকান যে তেল কোম্পানিগুলো বা জ্বালানি কোম্পানিগুলো, এগুলো প্রায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে কাজ করে। তাহলে বুঝুন কি হতে যাচ্ছে। তাহলে প্রশ্ন জাগে যে তাহলে কি আমরা জ্বালানি অনুসন্ধানের নামে বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ পেন্টাগনের হাতে তুলে দিতে যাচ্ছি? এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খলিলুর রহমান এই চুক্তিকে মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কৌশলগত সহযোগিতা কি শেষ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলবে? দর্শক, আমাদের ক্রমবর্ধমান জ্বালানি সংকট সমাধান করাটা জরুরি, কিন্তু সেই সমাধান যদি দেশের সম্পদ এবং ভৌগোলিক সীমানার ওপর অন্যের নিয়ন্ত্রণ কায়েম করে, তবে তা কতটা লাভজনক? শেভরন আর এক্সিলারেটের হাতে জিম্মি হওয়া বাংলাদেশের জ্বালানি খাত কি পারবে তার নিজস্ব সত্তা বজায় রাখতে, নাকি মার্কিন নির্ভরশীলতায় হবে আমাদের আগামীর ভবিষ্যৎ? ওয়াশিংটনের সেই এমওইউ কি আসলেই ত্রাতা, নাকি এক অদৃশ্য শৃঙ্খল? তা সময় বলে দেবে। এই মুহূর্তের ভিডিও থেকে